হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার গণিতের প্রথম স্কুলের শেষ পার্টটা করব। আমরা প্রথম ভিডিওতে 5-এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 6-এর দাগ থেকেই শেষটা করে দেবো। ওকে, দেখো একদম 6-এর দাগে প্রথম প্রশ্নটা আছে। আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। তিনি ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি চারা থাকবে। তোমরা মাথায় রাখবে এই রকম মানে সাধারণ আইডিয়া এগুলো, যতগুলি ততগুলি, যত তত এরকম থাকলে কিন্তু বর্গমূল করতে হয়। ওকে, তো এভাবে কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন 4টি চারা কম পড়েছে। তার মানে কি, 4টি চারা কম হয়েছে মানে এর সঙ্গে 4টি চারা যোগ হবে, তারপরেই তাকে বর্গমূল করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা উত্তরটা করছি। তাহলে 780 যুক্ত 4 সমান তাহলে কত? 784টি। আচ্ছা, এখানে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে ভাগ পদ্ধতিতে করতে। যদি কোনো পদ্ধতিতে করতে বলে দেয় তাহলে কিন্তু সেই পদ্ধতিতেই করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা ভাগ পদ্ধতিতে করছি। দেখো বর্গমূল, এখন 784 ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম কি, একদম ডান পাশেরটা পটকি দেবে ডান পাশের উপরে, তারপরে একটা বাদে একটা এরকম করে পটকি দিয়ে যাবে, তারপরে একটা দাগ টানো এখানে। এবারে যেহেতু বর্গমূল করব মানে বর্গ নামটা ডাকবো। ওকে, তাহলে বর্গ নামটা ডাকো। কত দূর ডাকবো? প্রথম পুটকি পর্যন্ত, মানে প্রথম পুটকি হচ্ছে কত দূর আছে? 7 পর্যন্ত। তাহলে 7-এর দিকে তাকিয়ে বর্গমূল করবো। তাহলে 2 2 4, 3 3 3 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 2 4 বিয়োগ করো, এখানে 3 বিয়োগফল। আচ্ছা, যখন নামে এরা পুটকি পর্যন্ত নামে, আবার দ্বিতীয় পুটকি কত দূর আছে? এত দূর, তাহলে 8 4 নামবে। তারপরে এ পাশে একটা দাগ দাও, এখানে যত থাকবে তার ডবল বসাবে এখানে। ওকে, তাহলে 4 বসালাম। এবারে মনে মনে কিন্তু তোমাকে দেখতে হবে কততে যাবে। এখানে যত দেবো এখানে তত দেবো, মানে এখানে যদি 1 দিই এখানে 1, তার মানে কি 41 একে 41 হবে, কিন্তু এখানে তো আছে 384। তাহলে কততে যাবে এটা ধরার নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এখানে একটা সংখ্যা দিতে হবে। তো তাহলে এখানে এইটা যেটা আসবে সেটাকে আমি মনে মনে হলো সেই সংখ্যাটা বাদ দিলাম, মানে এখানে একটা বাদ, এখানে একটা বাদ। তাহলে এখানে 4 আছে, এখানে 38 আছে। তাহলে কত হবে? 4 5 20, 424, 4 4 8 কত? 32 নাকি 4 9 36, তার মানে 9 যেতে পারে, তাই তো? কিন্তু 9 হবে না, আমরা মুখে মুখে ধরে নিচ্ছি। তোমরা গুণ করে নেবে ফট করে, যে 49 9 গুণ করে নেবে। তো 9 হবে না, 8-এ যাবে। হলো, তার মানে এখানে 8 দিলে এখানে 8, মানে 48 8-এ। দেখো 8 8 64, 4 হাতে রইল 6, 8 4 32, 38। ওকে, তাহলে এখানে 8 দাও, এখানে 8, তাহলে কত? 384। তাহলে অতএব লিখে দাও যে শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছে। অতএব শফিকুল চাচা 28টি সারিতে চারা লাগাবেন বলে ঠিক করেছেন। ওকে ওকে, দেখো আমি যে অতএবটা লিখে নিয়েছি। তার পরের প্রশ্নটা দেখো, তারপরে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে। 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ তোমরা একটু ভালোভাবে বুঝবে, শুধু বলেনি সে ছোটোবেলায় যেমন শিখেছিলে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 4টে নয়। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1-এর পিঠে 3টে শূন্য, মানে 1000, 1000। সেটা কিন্তু নয়, এখানে বলছে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, মানে 4 অঙ্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট পূর্ণবর্গ সেটা, যেটা এইগুলো দিয়ে বিভাজ্য হবে। ওকে,
দেখো আমরা প্রথমে এই 8, 15, 20 আর 25-এর লসাগু করব। ওকে, লসাগু করার নিয়ম কি জানো তোমরা? যে কোনো সংখ্যা দিয়ে যতক্ষণ কমপক্ষে দুটো যাবে, হলো, এই যে 4টে আছে, দুটো গেলেই চলবে, দুটো বেশি গেলে তো ভালোই, কিন্তু দুটো যতক্ষণ যাবে ততক্ষণ করব। মানে দুটো যাবে মানে ধরো যে 2 দিয়ে দিচ্ছি, 2 4 8, 2 10 20, এই যে দুটো গেল, তাই না? আর যেগুলো যাবে না সেগুলো নামিয়ে যাও, হলো। তারপর তুমি 5-এ দাও, 5 2 10, 5 3 15, 5 5 25, 3টে গেল, 4 তো যাবে না, নামিয়ে যাও। মোটামুটি দুটো যতক্ষণ যাবে ততক্ষণ এরকম করে যেতে হবে। 2 2 4, 2 1 2, 3 নামলো, যাবে না, 5ও নামলো। আর দেখো আর কি যাবে? 2-এ দিলে শুধু এ একা যাবে, 3-এ দিলে শুধু এ একা যাবে, 5-এ দিলে একা যাবে। তো একটা সংখ্যা গেলে হবে না, হলো। তাহলে অতএব লসাগু কেমন, মানে ফাইনাল যেটা বার করতে হয় কেমন, এই ধারেরগুলো নিচেরগুলো গুণ করতে হয়। অতএব লসাগু কত হচ্ছে না, 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। আচ্ছা তোমরা দেখো, আমরা এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা পূর্ণবর্গ মানে দেখো প্রত্যেকের জোড় থাকতে হবে, কিন্তু এই যে দুটো 2 জোড় আছে, আচ্ছা এই একটা 5, এই একটা 5 জোড় আছে, তাহলে এই 2 আর এই 3-এর জোড় নেই। তার মানে কি পূর্ণবর্গ হতে হলে এইটার সঙ্গে একটা 2 আর একটা 3 যোগ করতে হবে, গুণ করতে হবে, হলো। এইটার সঙ্গে একটা 2 দিলে এর জোড় হয়ে যাবে, একটা 3 দিলে এর জোড় হয়ে যাবে। অতএব অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত হবে? এর সঙ্গে একটা 2 গুণ করতে হবে, আর এদের তো জোড় আছে, যাদের জোড় আছে সেগুলো দেখে দেখে লিখে নিচ্ছি। 5 2 2 5, 5 2 2 5, আর এই 3-এর জোড় নেই, তাহলে একটা 3, এই 3 লিখলাম, আর একটা 3। তার মানে এইটা যা আছে লিখবো, এইটার সঙ্গে একটা 2 আর একটা 3 গুণ করব। তাহলে কত হলো দেখো, আচ্ছা আমি গুণ করে দিচ্ছি। 5 2 10, 10 4 40, আচ্ছা 40 10 400, 409 কত? 3600। ওকে, 409 3600 হলো। এটাই পূর্ণবর্গ সংখ্যা। তার পরের অঙ্কটা দেখো, বলছে তোমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে লেখো ও তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। হলো, যারা যারা স্তম্ভচিত্র শেখোনি তো ভালো করে বিষয়টা দেখে নাও। দেখো একদম প্রথমে আমরা দুটি, দেখো এদিকে একটা আমরা সরলরেখা টানছি, দেখো ঠিক এদিকেও একইভাবে এভাবে টানলাম। ওকে, তোমরা দুদিকে তীর চিহ্ন দিয়ে দেবে। এবারে আমরা এই নিচে এদিকে লিখব ফল। ওকে, এই দিকটা লিখব ফল, আর এই দিকটা লিখব বন্ধুর সংখ্যা। হলো। আচ্ছা এখানে এখানে শূন্য ধরতে পারি। এবারে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর আমরা ধরো, এটা ধরো 1, ওকে, এইটা 2, এইটা 3, এটা 4, এটা 5, এটা 6, এরকম করে লিখে নিলাম। হলো। তাহলে এরপরে আমরা কি করব? তাহলে প্রথম বন্ধু নয়,
তাহলে আপেল কতটা, এতটা। ওকে, আমরা এদিকেও আমরা দেখো আপেল মানে এইটা হলো, তারপরে দেখো এই যে প্রথম বন্ধুর সংখ্যা 4 ছিল, এখানে তাহলে দেখো আমি হলো, তাহলে এইটা আমরা কি লিখব, আপেল। ওকে, তারপরে পেয়ারা 6 মানে এত দূর, দেখো আমি যে 6 পর্যন্ত নিলাম। হলো, এটা কি হবে, পেয়ারা। তারপরে কিছু 2 বন্ধুর সঙ্গে 2 কলা, 2 মানে এই যে এত দূর হবে, তাহলে আগে এইরকম একটা না হয় দাগ নিয়ে নাও, সুবিধা হবে। এটা কি হবে, কলা। ওকে, তারপরে দেখো 3 শসা, 3 কত দূর আছে, এই যে 3-এর দাগ আছে, তাই না? তাহলে আমরা 3 এটাকে কি করতে পারি বলো দেখি, এখানে আমরা 3 ওকে, এটা হলো শসা, এটা শসা। তারপরে হচ্ছে 5, এই যে 5 হচ্ছে আঙ্গুর। ওকে, 5 আঙ্গুর। ওকে, এটা হচ্ছে আঙ্গুর। তোমরা পেন্সিলে করবে, উজ্জ্বল পেন্সিলে করবে। ওকে, এই যে উলম্ব রেখা বরাবর একটা ঘর সমান একটা বন্ধু। ওকে, এটা তোমরা লিখে দেবে, আমি এখানে লিখে দিচ্ছি। উলম্ব রেখায় একটা ঘর সমান হচ্ছে একটা বন্ধু। ওকে, তাহলে মোটামুটি তোমরা স্তম্ভচিত্রটা শিখলে, আরও একটু ক্লিয়ার করবে ছবিটা। আর তোমরা বারবার বলছি, মনে করে বলছি, তোমরা কিন্তু পেন্সিলে করবে, উজ্জ্বল পেন্সিলে করবে। বিষয়টা আশা করি তোমাদের মাথায় ঢুকলো। এই উলম্ব রেখা বরাবর এক একটা ঘর সমান এক একটা বন্ধু আমরা ধরেছি। মানে যদি বড় বড় সংখ্যা থাকতো, হয়তো সাপোজ যদি ধরো প্রশ্নে যদি তোমার 200, 250, 300 করে থাকতো, তখন কিন্তু এই যে উলম্ব রেখা বরাবর এক একটা ঘর সমান কিন্তু তোমরা 50 করে আরও তখন ধরবে। হ্যাঁ, তাহলে 50, 100, 150, 200, 250, 300 এরকম করে করতে হবে। না হলে তো এক এক করে ধরলে তো হবে না। যাই হোক, সেই জাতীয় অঙ্কগুলো এলে আমরা বুঝিয়ে দেবো। এইভাবেই স্তম্ভচিত্র আঁকতে হয়। তারপরে দেখো 7-এর দাগে 7 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো। তাহলে তোমরা একদম প্রথমে
4 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করব। তাহলে দেখো আমি একদম প্রথমে 4 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করি। এখানে 4, এখানে এইটা। ওকে, তাহলে এখানে 4 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করলাম। তারপরে দেখো তারপরে লেখা আছে ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ, মানে ওই 4 সেমিটা কিন্তু ব্যাসার্ধ। তো বৃত্ত আঁকতে হলে ব্যাসার্ধ লাগে, তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেছি। ব্যাসার্ধ নিয়ে কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে এই মাপটা নিয়ে নাও, নিয়ে তোমরা ঘুরিয়ে দাও। তাহলে এই একটা বৃত্ত অঙ্কন করলাম, হলো। তারপরে কি বলছে, ওই বৃত্তের কেন্দ্রের নাম ও দাও, হলো। ওই কেন্দ্রের নাম এই যে আমি ও দিলাম, হলো। যেখানে কাঁটা কম্পাস বসিয়ে বৃত্ত অঙ্কন করা হয় সেটা কেন্দ্র। আচ্ছা, কেন্দ্রের নাম দাও ও। ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা অঙ্কন করো। বলছে ব্যাস ছাড়া, মানে ব্যাস তো এইটা তো একটা জ্যা হয়, ব্যাস ছাড়া বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা জ্যা অঙ্কন করতে বলছে। আমি স্কেল ও পেন্সিলের সাহায্যে এই একটা জ্যা অঙ্কন করলাম, হলো। ব্যাসটা সবচেয়ে বড় জ্যা, হলো। এবার এই জ্যাটির নাম দিতে বলেছে এ বি। ওকে, এই জ্যাটির নাম দিতে বলেছে প্রশ্নে এ বি। আমি এ বি নাম দিলাম। এবার ও বিন্দু থেকে এ বি জ্যায়ের উপর একটি লম্ব অঙ্কন করতে বলছে, হলো। আমি তাহলে এইখানে আমি একটা লম্ব অঙ্কন করে দিই। লম্ব অঙ্কনটা কেমন করব দেখো। এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই মাপ নিয়ে তুমি এই একবার কাটো, আবার এইখান থেকে নিয়ে তুমি এই একবার কাটো, হলো। আবার ওপরের দিকেও একবার কাটো, মানে বৃত্তচাপ, হলো। এবার এই যে এই ছেদগুলোতে সবসময় বিন্দু দিয়ে দেবে। এইটা তাহলে লম্ব অঙ্কন করা হয়ে গেল। ওকে, এই লম্বটার একটি লম্ব ও এম, এইটার নাম ও এম বলতে বলছে, হলো। ও এম অঙ্কন করো, হয়ে গেল। এইটুকু করলেই তোমরা কিন্তু 5 নম্বর পাবে, হলো। তোমরা বড় জোর নিচে লিখে দিতে পারো, হ্যাঁ। কেন্দ্র ও, হলো, যে কেন্দ্র ও, হলো। আর জ্যা এখানে জ্যা কত এ বি, হলো। আর লম্ব কত, এই যে ও এম, হলো। লম্ব ও এম, এই হয়ে গেল। তারপরে আমরা 8-এর দাগে যাব। তারপরে দেখো 8-এর দাগের প্রথম প্রশ্নটা, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের একটা পিকিউ সরল রেখাংশ অঙ্কন করতে বলছে, হলো। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটা 6 সেমি সরল রেখাংশ অঙ্কন করি। দেখো এই যে 6 আছে এখানে, আর এই যেখানে 0, তাহলে 6 সেমি একটা সরল রেখাংশ অঙ্কন করলাম, হলো। এবারে কি বলছে দেখো, এবারে বলছে পিকিউ সরলরেখাংশকে ব্যাস করে, মানে ওই পিকিউটা ব্যাস, কম্পাসের সাহায্যে কেন্দ্র খুঁজে বার করো। তাহলে কেন্দ্র মানে এইটাকে এর ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক বার করতে হবে, সেটাই কেন্দ্র হবে। ব্যাসের অর্ধেক কীরকম বার করবো, হাফের বেশি মাপ নিয়ে দুপাশ থেকে বৃত্তচাপ অঙ্কন করে দাও। মানে এটাকে একটি সরলরেখাকে সমদ্বিখণ্ড করাও বলে, হলো। একটি সরলরেখাকে সমদ্বিখণ্ড করলেই তো, আমি তো এখানে এই দেখো এই দুটো বিন্দু, তুমি দেখো এই যে এইটা, হলো। এইটা তাহলে কেন্দ্র পেলাম। এবার কেন্দ্র খুঁজে বার করে বৃত্ত অঙ্কন করতে বলছে, ব্যাস। তাহলে এইখানে বসাও, বসিয়ে যে কোনো এক পাশের মাপ নাও, হলো। মাপ নিয়ে দেখো এই যে বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। ওকে, তাহলে এই পর্যন্ত। এটা কেন্দ্র নাম দিয়ে দাও ও, আর এটা হচ্ছে ব্যাসের নাম দিয়ে দাও এ বি, হয়ে গেল। এইটুকু করলেই কিন্তু তুমি 2 নম্বর পাবে। তারপরের প্রশ্নটা দেখো। তারপরে দেখো বলছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করে কোণটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করতে বলছে। মানে আগে কোণটিকে সমদ্বিখণ্ডক করব, তারপরে আবার দুটোকে
সমদ্বিখণ্ডক করলে 4 ভাগ হয়ে যাবে। যাই হোক, আগে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকি। দেখো আমি একদম প্রথমে খুব সহজেই করে দিচ্ছি, যেহেতু চাঁদার সাহায্যে করতে বলছে। এটা দ্বিতীয় দাগ। দেখো চাঁদা বসালাম, প্রথমে সরল রেখা একটা টানি, হলো। আচ্ছা, এখানে একটা বিন্দু নিলাম, যেখানে খুশি বিন্দু নাও, নিয়ে এই যে এই দাগ আর এই দাগ, এই বিন্দুটা তোমাকে মেলাতে হবে। ওকে, 120 ডিগ্রি। দেখো এই 0 থেকে শুরু হয়েছে, হয় যে 120, হলো। তাহলে এই 120 বিন্দুগুলো দেখবে, কিন্তু পেনে তো দেখা যাচ্ছে, পেন্সিলে দেখা যাচ্ছে না, আমি পেনে দিয়ে দিচ্ছি বিন্দুগুলো, হলো। তাহলে দেখো এই হলো 120 ডিগ্রি, এটা ধরো ও নাম দিলাম। তাহলে এই কোণটা কত হবে? 120 ডিগ্রি। এটাকে একটু আমি আরও বাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে এই কোণটা 120 ডিগ্রি হলো। আমি ধরো নাম দিয়ে দিলাম এ, ধরো বি। তাহলে আমি লিখে দিচ্ছি নিচে, কোণ এ ও বি সমান 120 ডিগ্রি, হলো। এই কোণটাকে আগে সমদ্বিখণ্ডক করে দিই, হলো। তুমি ইচ্ছা খুশি এখানে একটা কোণ অঙ্কন করে নাও, হলো। 4 ভাগে ভাগ করতে বলছে, মানে আগে 2 ভাগে করি, সেই মানে হাফের বেশি মাপ নাও। সরলরেখাকে যেমন সমদ্বিখণ্ডক করতে হলে হাফের বেশি মাপ নিয়েছিলাম, এটাও কোণের মাপটা কত? পুরোটা এইটা, হ্যাঁ দেখো পুরোটা এইটা। তো এটার হাফের বেশি মাপ নাও, নিয়ে তুমি দুপাশ থেকে বৃত্তচাপ অঙ্কন করে দাও। দেখো তাহলে সমদ্বিখণ্ডক হয়ে গেল, মানে 2 ভাগে ভাগ হয়ে গেল। একটু ধৈর্য ধরে করবে সম্পাদ্য, হলো, এগুলোকে সম্পাদ্য, হলো। তা এইটাকে আবার সমদ্বিখণ্ডক করবো, মানে এই কোণটাকে, হলো। এই কোণটাকে আবার সমদ্বিখণ্ডক করো, হাফের বেশি মাপ নিয়ে, এও সেই দুপাশ থেকে বৃত্তচাপ অঙ্কন করো। এটা করলাম। এইখানে এবারে তুমি, হলো, আর এই কোণটাকে আবার সমদ্বিখণ্ডক তুমি করো, হাফের বেশি মাপ নিয়ে দেখো দুপাশ থেকে আমি বৃত্তচাপ অঙ্কন করে দিচ্ছি। ওকে, তাহলে এইটাকেও সমদ্বিখণ্ডক করা হয়ে গেল। তাহলে দেখো 4 ভাগে, একটু ধৈর্য ধরে করবে, তাড়াহুড়ো করবে না, হলো। তাহলে এ বি হয়েছে, সি ডি ই হলো, হলো। তাহলে দেখো একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে কোণ। তাহলে তুমি লিখে দেবে যে চারটে 120 ডিগ্রি কোণকে 4 ভাগে অঙ্কন করা হলো। দেখো 4টি কোণের নাম কি তোমরা লিখতে পারো, আমি যেটা বলছি লিখে নেবে খাতায়, যে কোণ এ ও বি সমান 120 ডিগ্রি, একে 4 ভাগে, তোমরা কিন্তু পেন্সিলে করবে, 4 ভাগে ভাগ করে পাই। দেখো প্রথম কোণ কি? এ ও সি, এটা কোণ চিহ্ন, এ ও সি। তারপরে সিওডি, তারপরে কি ডি ও ই, তারপরে ই ও বি। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত মোটামুটি তোমাদের প্রথম স্কুলটা কমপ্লিট করে দিলাম। আমরা পরের ভিডিওতে দ্বিতীয় স্কুল নিয়ে আসছি, খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকটা স্কুল সলভ করে দেবো। ওকে।